আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান হোসাইন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের সামনে তোমরা বই দেখে বুঝতে পারতেছো আমরা কি করব। অর্থাৎ আমরা আজকে ইংলিশ ফার্স্ট পেপার যে বই রয়েছে এই বইয়ের আমরা ইউনিট 13-এর লেসন 3 পড়বো। অর্থাৎ লেসন 3-তে একটা গুরুত্বপূর্ণ গল্প দেওয়া রয়েছে। সেই গল্পটির নাম হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এটি মূল যে ইংলিশ বইটি রয়েছে ইংলিশ পার্ট 2 এই বইয়ের 171 নম্বর পৃষ্ঠা তোমরা দেখতেছো দেওয়া রয়েছে। তোমরা যারা আজকে আমাদের সাথে সময় কাটাবে এবং এই গল্পটি পড়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই ইংলিশ ফার্স্ট পেপার বইটি সামনে নিয়ে নিবে। নিয়ে আমরা হচ্ছে লাইন বাই লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দ ধরে ধরে অনুবাদ করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইংলিশকে জানা। আমাদের উদ্দেশ্য এটা নয় যে শুধু পরীক্ষায় এই গল্প থেকে প্রশ্ন উত্তর আসবে শুধু তা মুখস্থ করে লিখে দেওয়া। মূলত হচ্ছে আমরা এইগুলো পড়ে ইংলিশ জানতে পারবো, ওয়ার্ড মিনিং শিখতে পারবো। তারপরে হচ্ছে আমরা এই গল্পগুলোর মাধ্যমে আমরা ইংলিশ প্র্যাকটিস করতে পারবো। এটাই মূল লক্ষ্য বা উদ্দেশ্য। তো তারই ধারাবাহিকতা চলো আজকে আমরা এই গল্পটি পড়া শুরু করে দেবো। তার আগে বলবো অবশ্যই যারা তোমরা আমাদের চ্যানেলটি আজকে নতুন এসেছো বা মনে হচ্ছে আমাদের চ্যানেলটি গুরুত্বপূর্ণ তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আমাদের পাশে থাকবে। তো আমরা চলো গল্প শুরু করি। আসলে এটা একটা শর্ট স্টোরি, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এটা হচ্ছে একটি শর্ট স্টোরি। এটা লিখেছেন কেট চপিং, যিনি একজন উইমেন রাইটার, অর্থাৎ তিনি একজন মহিলা লেখিকা, মহিলা লেখক বা তিনি একজন লেখিকা মূলত। এবং তার জন্ম হচ্ছে আমেরিকায়। তিনি একজন আমেরিকান লেখিকা। 1885 থেকে তার জন্ম, 1904 খ্রিস্টাব্দে থেকে তিনি মারা যান। এবং হচ্ছে তোমাদেরকে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যদি এখানে আরো গল্প দেখি এ পাউন্ড অফ ফ্লেশ, যেটা ওই যে এক খণ্ড মাংসের একটা গল্প রয়েছে যেটা তোমাদের সম্ভবত ইউনিট 10-এ রয়েছে। এখানে লেসন 9-এ কিন্তু গল্পটা দেওয়া রয়েছে, তাই না? তারপর হচ্ছে এই গল্পটা কিন্তু দেখো, এটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের হুবহু গল্পটা এখানে তুলে দেওয়া হয়নি, মানে তার নাটকটা হুবহু এখানে তুলে দেওয়া হয় নাই। অর্থাৎ এটাকে তারা সামারি করে নিজের মতো করে লেখক লিখে শর্ট স্টোরি আকারে এখানে উপস্থাপন করেছেন। এইখানে যেটা দেওয়া রয়েছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, এটা কিন্তু মূলত একটা শর্ট স্টোরি এবং এটা কোনো সামারি না। এটা হচ্ছে হুবহু হুবহু লেখক যা বলেছেন, হুবহু লেখক যা বলেছেন তাই এখানে তুলে দেওয়া হয়েছে। যেহেতু লেখক হুবহু যা বলেছে তা তুলে দেওয়া হয়েছে, তাই একটু আমাদের কাছে এটা পড়তে একটু বোধগম্য বা দুর্বোধ্য মনে হচ্ছে আর কি। বোধগম্য নয়, মূলত দুর্বোধ্য, যেটাকে বলে অবস্কিউর আর কি। তো চলো আমরা গল্পটা পড়া শুরু করি। দেখো 171 পৃষ্ঠার গল্পটা শুরু হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এই গল্পে মোট 5টি চরিত্র রয়েছে, মোট 5জন ব্যক্তির 5টি চরিত্র রয়েছে। এই গল্পে দুজন স্বামী স্ত্রীর গল্প রয়েছে। একজন হচ্ছেন লুইস ম্যালার্ড আর হচ্ছে ব্রেন্টলি ম্যালার্ড। লুইস ম্যালার্ড হচ্ছেন মহিলা, যাকে আমরা এই গল্পে মিস ম্যালার্ড নামেও পরিচিত হতে দেখবো। তার আরেকটা নাম হচ্ছে মিস ম্যালার্ড। আর ব্রেন্টলি ম্যালার্ড হচ্ছে মিস ম্যালার্ডের স্বামী। এছাড়া হচ্ছে এখানে লুইস মেলার যে মহিলাটি রয়েছে, এই মহিলার একজন বোনের কথা এখানে বলা আছে। বোনের কথা বলা আছে জোসেফিন, ওনার বোনের নাম। আর হচ্ছে এইখানে হচ্ছে এই মহিলার যে হাজবেন্ড রয়েছেন ব্রেন্টলি মেলার্ড, তার হাজবেন্ডের যে বন্ধু রিচার্ডস, তার নাম এখানে রয়েছে। আর ডক্টর নামে একটা চরিত্র রয়েছে। এই ডক্টর হচ্ছে সবার শেষে আসেন এবং এসে হচ্ছে তিনি বলা যায় যে লুইস মেলার্ড বা মিস মেলার্ড যে মহিলাটি রয়েছেন এই মহিলাটির মৃত্যু নিশ্চিত করেন। এই গল্পটির সেটিং বা হয় গল্পটি কোথায় সম্পন্ন হয়েছে, জায়গাটা কোথায়, এটা হচ্ছে একটা ঘরের মধ্যে, একটা বাড়িতে আর কি। বাড়ির বাহির থেকে লেখিকা রুমে প্রবেশ করেন, রুম থেকে আবার বের হন, বের হয়ে তিনি এক পর্যায়ে তিনি মারা যান। ঘটনাটা এরকম আর কি। খুব বেশি জায়গা তিনি বিচরণ করেন নাই। অর্থাৎ ঘরের বাইরে, মানে তার রুমের বাইরে, তার বাড়িতেই বলা যায়। ঘর থেকে তিনি রুমে প্রবেশ করেন, রুম থেকে আবার তিনি বের হয়ে আসেন। এই এতটুকু হচ্ছে মোটামুটি জায়গা আর কি গল্পটার। আর গল্পটাতে মনে হয় সম্ভবত এখানে বৃষ্টির কথা বলা আছে, যার মানে বোঝানো হচ্ছে যে এটা বর্ষাকালের কোনো একটা সময়, রেইনি সিজনের এই গল্প। তো বাকিটা আমরা গল্প পড়লে আমরা বুঝতে পারবো। তো যেটা বলা হচ্ছে যে নোয়িং দ্যাট মিস মেলার্ড ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ আ হার্ট ট্রাবল, great care was taken to break to her as gently as possible the news of her husband's death. এখানে বলছে নোয়িং দ্যাট মানে হচ্ছে জানতে পেরে, অর্থাৎ জানা গেল যে, এরকম। নো মানে জানা, নোয়িং জানা গেল বা জানা যাচ্ছে এরকম। জানতে পেরে, কি জানতে পেরে, যে দ্যাট অর্থ যে, কি জানা গেল যে মিস মেলার্ড ওয়াজ অ্যাফ্লিক্টেড, অর্থাৎ মিস মেলার্ড হচ্ছেন যিনি মহিলা, তিনি হচ্ছেন আক্রান্ত বা জর্জরিত। অ্যাফ্লিক্টেড মানে আক্রান্ত বা জর্জরিত। উইথ হার্ট ট্রাবল, হার্ট ট্রাবল অর্থ কি, হৃদরোগ সংক্রান্ত সমস্যা আর কি। মানে তিনি মানে যেটা বলা হয় যে হৃদরোগ কেন্দ্রিক যে অসুস্থতা, সেইটা আর কি। সেই কেন্দ্রিক কিন্তু অসুস্থতা জর্জরিত, যার ফলে কি হচ্ছে, কমা দিছে কিন্তু বলছে গ্রেট কেয়ার ওয়াজ টেকেন। অর্থাৎ গ্রেট কেয়ার মানে হচ্ছে এখানে প্রচুর যত্ন, অর্থাৎ মহান যত্ন বা হচ্ছে প্রচুর গুরুত্ব সহকারে যত্ন। ওয়াজ টেকেন, টেক মানে নেওয়া, ওয়াজ টেকেন মানে নেওয়া হয়েছিল। মানে এখানে মিসেস মেলার্ড যেহেতু তিনি
হার্ট বা হৃদরোগ সমস্যা আক্রান্ত, এই জন্য খুব যত্ন নেওয়া হচ্ছিল তার, মানে খুবই যেটা বলা কি বাংলা বলে নিরিবিলি যত্ন, বা এরকম যেটা আইসিইউতে নেয় সাধারণত নিরিবিলি, এরকম যত্ন নেওয়া হচ্ছিল। কেন? টু ব্রেক টু হার্ট, ব্রেক মানে ভাঙা, কিন্তু এখানে ভাঙা মানে এখানে প্রকাশ করা, বলে না এটা ঘটনাটা কি আমাদের কাছে ব্রেক করো, মানে ঘটনাটা আমাদের কাছে ফাঁস করে দাও, মানে এখানে ফাঁস করা বা তার কাছে প্রকাশ করা। টু হার, এই হার দ্বারা বোঝাচ্ছে এই মিস মেলার্ডকে, মানে খুবই যত্ন নেওয়া হচ্ছিল তার কাছে একটা তথ্য, টু হার, টু ব্রেক টু হার মানে তার কাছে প্রকাশ করতে, অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল, যত জেন্টলি মানে যত ভদ্রভাবে মানে যত স্বাভাবিকভাবে তার কাছে প্রকাশ করা যায়। দ্য নিউজ অফ আর হাজব্যান্ডস ডেথ, নিউজ অর্থ সংবাদ বা বার্তা, অফ আর হাজব্যান্ডস ডেথ তার স্বামীর মৃত্যুর, অর্থাৎ যেহেতু তিনি হৃদরোগে আক্রান্ত, তাই যত যত্ন সহকারে যত স্বাভাবিকভাবে তার কাছে তার স্বামীর মৃত্যুর সংবাদটি পৌঁছে দেওয়া যায়, এই জন্য কি গ্রেট কেয়ার ওয়াজ টেকেন, যত্ন নেওয়া হচ্ছিল তার, যত স্বাভাবিকভাবে তার কাছে সংবাদটি পৌঁছে দেওয়া যায় এই জন্য তার বলা যায় যে প্রচুর যত্ন নেওয়া হচ্ছিল। তারপর ইট ওয়াজ হার সিস্টার, এটা ছিলেন তার বোন, এই হার দ্বারা বোঝাচ্ছে মিসেস মেলার্ডকে, যিনি হৃদরোগে আক্রান্ত, যার নিকটে তার স্বামীর মৃত্যুর সংবাদটা পৌঁছে দেওয়া হয়েছে। তো বলছে যে ইট ওয়াজ হার সিস্টার জোসেফিন, ইহা ছিলেন তার বোন জোসেফিন, হু টোল্ড হার, হু অর্থ যিনি, টেল অর্থ বলা, টেলের পাস্ট হচ্ছে টোল্ড, বলেছিলেন হার তাকে, অর্থাৎ তার বোন তাকে এই সংবাদটা দিয়েছেন। কোন সংবাদটা? এই যে তার স্বামী যে মারা গিয়েছে, এটা দেখো, এটা তিনি সরাসরি তাকে বলেন না, বলছে ইন ব্রকেন সেন্টেন্স, মানে ভাঙা ভাঙা বাক্যে। ভাঙা ভাঙা বাক্যে বলতে কি সরাসরি বলে তো বলে না, যে একবার বলতে গিয়েও বলে না, আবার বলে একটু মানে একটু আড়াল করে বলার চেষ্টা করে, যে যে তোমার স্বামী হাজবেন্ড তিনি অসুস্থ, বা শুনতে পেয়েছি তিনি মারা গেছেন, আমার শুনতে পাচ্ছি না তিনি হাসপাতালে সুস্থ আছেন, এইরকম কথাবার্তা হয়তো তিনি তাকে বলতেছেন। তারপর বেইল্ড হিন্টস দ্যাট রিভিলড, হিন্ট মানে কি ইঙ্গিত বা ইশারা, বেইল্ড অত ঢেকে রাখা, অর্থাৎ তিনি চাচ্ছেন মৃত্যু সংবাদটা বেইল্ড হিন্টস এটা ঢেকে রাখতে, ইঙ্গিত দিয়ে তিনি ঢেকে রাখতে চান। দ্যাট রিভিল, আবার যা তিনি কি করতেছেন প্রকাশ করতেছেন, ইন হাফ কনসিলিং, অর্ধ অর্ধ ভাষায়, মানে অর্ধ অর্ধ প্রকাশ, মানে তিনি চাচ্ছেন এটা ঢেকে রাখতে ঘটনাটা, একবার যেহেতু তিনি হৃদরোগে আক্রান্ত, তিনি যদি এই সংবাদ শুনেন তিনি এমন তো মারা যেতে পারেন সাথে সাথে, এই জন্য তিনি ঢেকে রাখতেছেন, ইশারা দিতেছেন, আবার তিনি প্রকাশ করতেছেন, বলছে দ্যাট রিভিলড ইন হাফ কনসিলেন্ট, যা তিনি অর্ধেক অর্ধেক ভাবে তিনি প্রকাশ করেছেন। তো এইটা তিনি এখানে বলতেছেন আর কি, অর্থাৎ তার বোন সিস্টার জোসেফিন, তার বোন জোসেফিন তিনি ভাঙা ভাঙা বাক্যে তার কাছে বলতেছেন, আবার কিছুটা ঘটনা ঢেকে রাখতেছেন, বলতে চাচ্ছেন না, আবার কিছুটা তিনি স্পষ্ট করতেছেন, যে একটা দুর্ঘটনা হয়েছে এটা ঠিক আছে, এরকম একটা স্পষ্ট করছেন, আবার বলতেছেন যে যে আপনার স্বামী বা তোমার স্বামী মারা গেল কিনা, আবার সুস্থ আছেন কিনা, এরকম বলে তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছেন, বা তার কাছে স্বাভাবিক করার চেষ্টা করতেছেন। হার হাজব্যান্ডস ফ্রেন্ড রিচার্ড, তার স্বামীর বন্ধু, এই হার দ্বারা কিন্তু মিসেস মেলার্ডকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মিসেস মেলার্ডের যে বন্ধু রয়েছে, মিসেস মেলার্ডের যে স্বামী রয়েছেন, তার স্বামীর যে বন্ধু যার নাম হচ্ছে রিচার্ড, ওয়াজ দেয়ার টু নিয়ার হার। টু নিয়ার হার মানে কি? নিয়ার হার মানে তার নিকটে, অর্থাৎ এই যে মিসেস মেলার যে রুমে রয়েছেন তার নিকটে কিন্তু তার বোন রয়েছেন, এবং তার স্বামীর যে বন্ধু রিচার্ড তিনি কিন্তু তার পাশে রয়েছেন। ইট ওয়াজ হি, এটা একমাত্র তিনি, এটাই তিনি। এই হি দ্বারা বোঝাচ্ছেন কি তার বন্ধু, তার হাজবেন্ডের বন্ধু রিচার্ডকে বোঝানো হচ্ছে, এই হি দ্বারা রিচার্ডকে, যেটাই তিনি, হু হ্যাড বিন ইন দ্য নিউজ পেপার, যিনি কি করেছেন নিউজ পেপার অফিস, হ্যাড বিন অর্থ ছিলেন, যিনি ছিলেন সংবাদপত্রের অফিসে বা দপ্তরে ছিলেন। নিউজ পেপার অফিস মানে নিউজ পেপারের যে পত্রিকার যে অফিস আছে তিনি সে দপ্তর বা অফিসে ছিলেন। হোয়েন ইন্টেলিজেন্স অফ রেল রোড ডিজাস্টার, হোয়েন অর্থ যখন, ইন্টেলিজেন্স অর্থ সংবাদ বুঝাইছে, এখানে ইন্টেলিজেন্স মানে বুদ্ধি বা হচ্ছে জ্ঞান চতুরতা এরকম বুঝায় না, এখানে ইন্টেলিজেন্স বলতে বলতে বার্তা বা সংবাদ, অফ রেল রোড ডিজাস্টার ওয়াজ রিসিভড, বলছেন কি যে একমাত্র তিনি যখন তিনি অফিসে ছিলেন, এটা ছিলেন তিনি যখন তিনি অফিসে ছিলেন বা তিনি অফিসে ছিলেন যখন তিনি রিসিভ করলেন, গ্রহণ করলেন রেল রোড ডিজাস্টার, অর্থাৎ রেল রোড তো বোঝো যে রেলের যে রাস্তা, সেই রাস্তা থেকে হয়তো ট্রেন ছিটকে গেছে এরকম, আর ডিজাস্টার মানে দুর্যোগ মানে দুর্ঘটনা, যখন রেল দুর্ঘটনার সংবাদটি তার কাছে পৌঁছলো, ওয়াজ রিসিভড মানে কি গ্রহণ করা, বা তিনি গ্রহণ করলেন বা তার কাছে পৌঁছালো বোঝাচ্ছে এখানে, সেখানে কি পৌঁছালো সাথে বলছে উইথ ব্রেন্টলি মেলার্ডস নেম, অর্থাৎ তার কাছে সংবাদটা এমনভাবে পৌঁছালো যেখানে ব্রেন্টলি মেলার্ডের নাম ছিল, লিডিং অফ দ্য লিস্ট অফ কিল্ড, লিডিং অফ দ্য লিস্ট অফ কিল্ড, কিল্ড মানে কি যারা
হত্যা হয়েছে বা যারা মারা গিয়েছে তাদের যে লিস্ট তালিকা, এই তালিকার লিডিং বলতে বোঝাচ্ছে একবার প্রথম পর্যায়ে ব্রেন্টলি মেলার্ডের নামটা রয়েছিল। অর্থাৎ তিনি যখন তার কাছে যখন এই সংবাদটা পৌঁছালো, তিনি যখন অফিসে ছিলেন তখন তার কাছে রেল রোড ডিজাস্টারের ইন্টেলিজেন্স অর্থাৎ সংবাদটি পৌঁছালো, তখন তিনি সেই পৌঁছালো কি পৌঁছালো, শুধু সংবাদ পৌঁছানো, সংবাদে কারা কারা মারা গেছে সেই লিস্ট পৌঁছাইছে। সেই লিস্টের শুরুর দিকে ব্রেন্টলি মেলার্ডের নাম ছিল। এইটা তিনি তার বন্ধু অর্থাৎ ব্রেন্টলি মেলার্ডের বন্ধু রিচার্ড, তিনি সংবাদপত্র অফিসে ছিলেন, তিনি এটা জানতে পারেন এবং এই সংবাদটা কি তার বোনকে দেন, অর্থাৎ মিসেস মেলার্ডের বোনকে দেন। মিসেস মেলার্ড এই তথ্যটি তার বোনের কাছে অর্থাৎ মিসেস মেলার্ডের কাছে তুলে ধরেন এবং হচ্ছে পাশেই এই যে তার বন্ধু অর্থাৎ ব্রেন্টলি মেলার্ডের যে বন্ধু রিচার্ড, তিনি তার পাশেই ছিলেন। তারপরে হি হ্যাড অনলি টেকেন, আচ্ছা তিনি যখন সংবাদটা পাইছেন, ব্রেন্টলি মেলার্ড তিনি যখন অফিসে বসে সংবাদটা পাইছেন তার বন্ধুর মৃত্যু যাওয়ার সংবাদ, আসলে তার বন্ধুর মৃত্যু যাওয়ার মারা যাওয়ার সংবাদ তিনি পান নাই, তিনি মূলত পেয়েছেন কি একটা লিস্ট পাইছেন, যেখানে তিনি লিস্টে ব্রেন্টলি মেলার্ডেরও একটা নাম এসেছে, মৃত্যুর ভিতরে তার নাম এসেছে, যেই কয়জন মারা গেছে তার মধ্যে ব্রেন্টলি মেলার্ডের নাম ছিল, যার ফলে তার কাছে মনে হচ্ছিল যে তার বন্ধুর নামও তো ব্রেন্টলি মেলার্ড, তার মানে সেই মারা গেছে। এই জন্য তিনি এটা কনফার্ম হওয়ার জন্য আসলে তার বন্ধু ব্রেন্টলি মেলার্ড কিনা তিনি এটা নিশ্চিত হওয়ার জন্য তার পরের লাইনে বলতেছে he had only taken the time to assure himself of its truth by second telegram. He had taken only মানে মাত্র, তিনি শুধুমাত্র টেক মানে তিনি নিয়েছিলেন দ্য টাইম মানে তিনি আরো সময় নিয়েছিলেন, টু অ্যাসিওর নিশ্চিত হইতে হিমসেলফ নিজেকে মানে তিনি নিজে নিশ্চিত হতে আরো সময় নিলেন, অফ ইটস ট্রুথ এটা সত্যতা মানে এই যে সংবাদটা তার কাছে পৌঁছালো এটা সত্যতা নিতে, বাই আ সেকেন্ড টেলিগ্রাম দ্বিতীয় একটা টেলিগ্রাম। আমরা জানি কি 1850 থেকে 1904 এই সময়টাতে কিন্তু লেখিকা গল্পটা লিখছেন, কত সালে লিখছেন এটা আমার জানা নাই, তবে 1850 1830 থেকে 1904 এর ভিতরে হবে আর কি, দুঃখিত 1870 থেকে 1904 এই সময়ের মধ্যে এটা অবশ্যই হবে। তাহলে এই সময়ে তো অবশ্যই ইন্টারনেট টেলিফোন কিছু ছিল না, তোমরা আমাদের হচ্ছে ভালো জানো, ওই সময় টেলিগ্রাম ছিল। তো টেলিগ্রাম তিনি সেকেন্ড টেলিগ্রামের অপেক্ষা করলেন আর কি, যে তিনি তার মৃত্যু নিশ্চিত করার জন্য তিনি নিজেকে নিশ্চিত হওয়ার জন্য তিনি সেকেন্ড টেলিগ্রামের জন্য অপেক্ষা করলেন। And had hastened to forestall any less careful, less tender friend in bearing the sad message. আচ্ছা, hasten মানে তাড়াহুড়া করা, to forestall any less careful, এখানে সাধারণত ফরেস্টল দ্বারা তোমার যে শব্দটা এখানে তারা নিতে চাইছেন তা হচ্ছে তাকে পৌঁছাইতে, তার কাছে সংবাদটা পৌঁছাই দিতে। সাধারণত ফরটেল মানে আমরা বুঝি হচ্ছে ভবিষ্যৎবাণী করা, তো ওই ফরটেলের সাথে ফরেস্টল শব্দটা মিলাস আর কি, যে তিনি তাড়াহুড়া করতেছিলেন যে লেস কেয়ারফুল এবং লেস টেন্ডার ফ্রেন্ড। আচ্ছা বন্ধু থাকে না, কিন্তু কেমন বন্ধু, কম মনোযোগী বন্ধু, কম উদাসীন মানে যত্নশীল বন্ধু। তিনি চাচ্ছিলেন যে এই মেসেজটা তাকে না দিতে, এই জন্য উদাসীন। যেমন আমি তোমাকে বললাম এটাকে তুমি জানো, তুমি একটা উদাসীন ভাব করলা যে তুমি তারও চিনো না, সংবাদটা তুমি জানো, এখন উদাসীন ভাব। তো তিনি চাচ্ছিলেন যে এরকম একটা উদাসীন ভাবে তাকে সংবাদটা মানে তিনি এরকম সংবাদটা তাকে দিতে চাচ্ছিলেন না, যে লেস কেয়ারফুল লেস টেন্ডার ফ্রেন্ড বলতে বোঝানো হচ্ছে তিনি কম যত্নশীল কম বন্ধু, এটা দ্বারা তিনি বোঝাচ্ছেন যে ইন বিয়ারিং দ্য স্যাড মেসেজ, বিয়ার মানে কি বহন করা, স্যাড মেসেজ মানে দুঃখের সংবাদ, এই দুঃখের সংবাদটা তিনি তার কাছে পৌঁছায় দিতে, দ্রুত পৌঁছায় দিতে তিনি এটি গরিমসি করতেছিলেন, তিনি আন্তরিকতা দেখাচ্ছিলেন, তার মনোযোগ নাই এখানে, মানে তিনি চাচ্ছিলেন না এই ধরনের সংবাদটা পৌঁছায় দিতে, যে একটা মৃত্যুর সংবাদ আমি কিভাবে এটা এত যত্ন সহকারে এত আগ্রহ সহকারে এটা পৌঁছায় দিই, এরকম তিনি চাচ্ছিলেন না, তিনি এত ঘনিষ্ঠতার সাথে সংবাদটা দিতে চাচ্ছিলেন না, সেটা বোঝানো হচ্ছে এখানে। She didn't hear the story as many women have heard the same with a paralyzed inability to accept its significance. She didn't hear বলতে কি, সি মানে কাকে বলতে, মিসেস মেলার যিনি হৃদরোগে অসুস্থ, যার কাছে পৌঁছানো তার বোন এই সংবাদটা পৌঁছায় দিয়েছিলেন। কিভাবে পৌঁছায় দিয়েছেন বলতেন কি, she didn't hear তিনি শুনতে পান নাই, the story of many, the story মানে গল্পটি মানে কিসের গল্প, এই যে স্বামী মারা গেছেন, একটা রেল রোড দুর্ঘটনায় মারা গেছেন, এই গল্পটা তিনি শুনতে পান নাই, as যেভাবে many women have heard the same, যেভাবে অনেক উইমেনরা, ম্যান উইমেন মানে অনেক মহিলারা, হার্ড দা সেই মানে একই ঘটনা শুনেছেন, একই ঘটনা অন্যান্য মহিলারা যেভাবে জেনেছেন তিনি সেভাবে শুনতে পারেন না, মানে তাকে সেভাবে বলা হয়নি। অর্থাৎ এখানে অ্যাক্সিডেন্টের যে মাত্রা, দুর্ঘটনার যে মাত্রা, অনেক সময় আমরা বলি না যে তিনি তো দুর্ঘটনা করছেন তার দুই দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে, হ্যাঁ দুর্ঘটনা করছেন যে তার বডির একটা অংশ পাওয়া যাচ্ছে না, এইভাবে করে বলে নাই, বলছে কি হ্যাঁ তিনি হয়তো দুর্ঘটনা ছিলেন, মারা গেছেন, তার দেহ অক্ষত আছে, ঠিকঠাক আছে, দেখে মনে হচ্ছে তিনি এখনো হাসতেছেন, তার মৃত ডেড বডি দেখে মনে হচ্ছে, তাজাই মনে হচ্ছে, এরকম হয়তো তার কাছে মেসেজ বা তাকে স্বাভাবিকভাবে বলা হয়েছে। এতটা এই যে দুর্ঘটনার যে হরিবল অবস্থা, ভয়ঙ্কর যে অবস্থা, এটা তার কাছে বলা হয়নি, যেটা অন্যান্য মহিলারা জানেন আর কি। কেন বলা হয় না, কারণ উইথ আ প্যারালাইজড ইনএবিলিটি, কি জন্য, কারণ কি ছিল তার প্যারালাইজড ইনএবিলিটি মানে কি সক্ষমতা, প্যারালাইজ মানে কি বিকলাঙ্গ হয়ে যাওয়া, অর্থাৎ টু অ্যাকসেপ্ট ইটস সিগনিফিকেন্স, ইটস সিগনিফিকেন্ট মানে কি গুরুত্ব, তাৎপর্য, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করে,
এই যে দুর্ঘটনার যে গুরুত্বটা, দুর্ঘটনার যে তাৎপর্যটা, এটা তিনি গ্রহণ করলে তিনি প্যারালাইজড করতে পারতেন, অর্থাৎ তিনি যে কোনো মুহূর্তে বলা যায় যে অজ্ঞান হয়ে যাওয়া বা হচ্ছে যে তার দেহ বা শরীরের একটা অংশ বিকলাঙ্গ হয়ে যাওয়া, বিকল হয়ে যাওয়া যেটা বলে আর কি, এরকম কোনো দুর্ঘটনার সম্ভাবনা ছিল। এই জন্য তিনি ঘটনাটা কিন্তু ওইভাবে তিনি জানতে পারেন না, মানে কি তাকে জানানো হয় না, বিষয়টা হচ্ছে এরকম। আবার বলছে যে she didn't hear the story as many women have heard the same, তিনি এই ঘটনাটা জানতে পারেন না যেভাবে অন্যান্য মহিলারা জেনেছিলেন প্যারালাইজড ইনএবিলিটি, কারণ তার বিকল হয়ে যাওয়ার, অক্ষমতা হয়ে যাওয়ার মতো কোনো গুরুত্ব বা কোনো সম্ভাবনা ছিল এই জন্য। she wept at once, তার মানে তিনি যখন মৃত্যু সংবাদটা শুনলেন she wept at once, আমরা জানি wept আসছে উইপ থেকে, তাহলে এই যে মহিলা, ওনার নাম কি জানো, আমরা বললাম মিসেস ম্যালার্ড, তিনি প্রথমে একটু কান্না করলেন। at once মানে কি প্রথমেই, মানে শুনে তিনি কান্না করলেন, সেটা বলছে she wept at once with sudden, মানে কি হঠাৎ করে তিনি এই ধরনের সংবাদ পেলেন, তিনি কান্না করবেন না, তিনি কান্না করলেন। wild abandonment মানে বন্য, wild মানে বন্য, abandon মানে কি নিঃসঙ্গতা, অর্থাৎ তার ভিতরে একটা বন্য নিঃসঙ্গতা তৈরি হয়েছে, অর্থাৎ তার ভিতরে কান্নাটা এরকম যে তিনি আর কোনো দিক মনোযোগ নাই, আর মানসিক যে স্বাভাবিকতা সেটা তিনি হারায় ফেলছেন, যেমন তার ভিতরে বন্য একটা ভাব চলে আসছে, মনে হয় যে তিনি কিছু বুঝতেছেন না, কান্নাকাটি করতেছেন, স্বাভাবিক কোনো সেন্স নাই। ওয়াইল্ড অ্যাবান্ডনমেন্ট ইন হার সিস্টার্স আর্ম, কোথায়, তার বোনের বাহুতে, তো তার বোনের বাহুতে তিনি তার বোনকে জড়িয়ে, তার বোনের বাহুতে তিনি মৃত্যু সংবাদ শুনে কি তিনি বন্য প্রাণীদের মতো হাউমাউ করে কান্না শুরু করলেন, এরকম একটা বিষয় এখানে বোঝানো হচ্ছে। অ্যাবান্ডনমেন্ট মানে কি পরিত্যাগ, মানে তার যে স্বামী তাকে মারা গেল, তিনি একা হয়ে গেলেন, এই জন্য আর কি তিনি তার বোনের কাঁধে হুট করে কান্না শুরু করলেন, বা বন্য প্রাণীদের মতো বন্য বা একাকিত্ব বন্যতায় তিনি কান্না শুরু করলেন। When the storm of grief had spent itself, she went away to her room alone. When অত যখন the storm of grief, মানে কি কষ্ট, কষ্টের যে ঝড়, স্বামীর মৃত্যু, যার ফলে কি তার অন্তরের ভিতরে যে কষ্ট সেটা কি ঝড় আকারে বয়ে যাচ্ছে, তাই না, অনেক কষ্ট। এটা বলছে স্টর্ম অফ গ্রিফ মানে দুঃখের যে ঝড়, এটা কি হ্যাড স্পেন্ট মানে কি কাটানো, ব্যয় হয়ে যাওয়া, চলে যাওয়া, হ্যাড স্পেন্ট মানে চলে গেল, মানে তার ভিতর থেকে কষ্টটা যখন কমলো, ইটসেলফ মানে নিজেই, তার ভিতর থেকে কষ্টটা যখন কমলো, she went away, go অর্থ যাওয়া, গো এর পাশে গিয়েছিলেন, go away মানে দূরে যাওয়া, মানে এক জায়গা আর জায়গায় যাওয়া, তিনি go away to her room alone, তিনি তার রুমে একা চলে গেলেন, অর্থাৎ তার বোনকে হয়তো বাইরের রুমে রেখে তিনি ভিতর রুমে একা চলে গেলেন। she would have no one follow her, তিনি আর কাউকে অনুসরণ করতে দিলেন না, মানে তার পিছনে আর কেউ তার রুমে প্রবেশ করলো না, তিনি একাই প্রবেশ করলেন। she would have no one, এখানে no one মানে আর কেউ না, follow her মানে তাকে অনুসরণ করে, অর্থাৎ তিনি আর কাউকে অনুসরণ করতে দিলেন না, তার রুমে আর কেউ না, তিনি একাই রুমে গেলেন। আচ্ছা, তো আমরা কি বুঝলাম, বাড়ি, উনি বাড়ির মধ্যে ছিলেন, তাকে একটা মৃত্যু সংবাদ পৌঁছে দেন তার বোন, তার বোনের পাশে তার রিচার্ড ছিলেন, যিনি তার স্বামীর বন্ধু, তিনি পাশে ছিলেন, এবং যখন তাকে সংবাদটা দেওয়া হয় তিনি কান্নাকাটি করলেন, কান্নাকাটি করে তিনি এখন বলছে কি তিনি তার রুমে চলে গেলেন, বলছে she went away to her room alone, she would have no one follow her। তারপরে দেয়ার, সেখানে, দেয়ার মানে কথা বলছে রুমের ভিতরে বোঝাচ্ছে। stood, স্ট্যান্ড অর্থ দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ডে পাস stood দাঁড়াইলেন। ফেসিং দ্য ওপেন উইন্ডো, অর্থাৎ ফেসিং অর্থ কি মুখোমুখি হয়ে, ওপেন উইন্ডো অর্থ কি রুমের যে জানালা ছিল, দূরত্ব দরজা, আর উইন্ডো অর্থ জানালা, রুমের যে খোলা যে জানালা, তার জানালা কি ছিল, খোলা ছিল, বুঝা গেছে, সে জানালার দিকে তিনি মুখোমুখি দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আর কমফোর্টেবল রুমি আর্ম চেয়ার, তার পাশে কি ছিল, একটা আরামদায়ক, রুমি মানে কি বোঝাচ্ছে, রুমে আছে এরকম, আর্ম চেয়ার মানে হচ্ছে যে চেয়ারে তিনি আরাম করে বসতে পারবেন, হয়তো বাহুটা রেখে, এরকম বড় কোনো চেয়ার বোঝানো হচ্ছে আর্ম চেয়ার, মানে আরাম মানে কেদারা বা চেয়ারে তিনি বসলেন, একটা চেয়ার ছিল আর কি, বসলেন এখনো তিনি বলেন নাই, যে এখানে একটা চেয়ার ছিল, এই চেয়ারটার পাশে কি তিনি দাঁড়াইলেন, যে একটা জানালা এবং একটা আরামদায়ক এবং একটা রুমে একটা প্রশস্ত একটা চেয়ার ছিল, রুমের চেয়ার, যে চেয়ারে এখানে তিনি দাঁড়াইলেন। ইনটু দিস, ইনটু মানে কি এর মধ্যে, দিস মানে এটা দ্বারা বোঝাচ্ছে কি চেয়ারটাকে। she sank, আমরা জানি স্যাঙ্ক আসছে সিঙ্ক থেকে, SINK, সিঙ্ক তো ডুবে যাওয়া, সিঙ্কের পাশে তো স্যাঙ্ক, তো তিনি ডুবে গেলেন মানে কি, মানে এটার মধ্যে তিনি বসে পড়লেন, অর্থাৎ তিনি দাঁড়ানো ছিলেন, দাঁড়ানো থেকে এই যে চেয়ারটা ছিল আর্ম চেয়ার, এই চেয়ারটার মধ্যে তিনি বসে পড়লেন, যেটা বলছে তিনি ডুবে গেলেন মানে কি চেয়ারে বসে পড়লেন দাঁড়ানো থেকে, কেন, প্রেসড ডাউন বাই আ ফিজিক্যাল এক্সারশন, প্রেস ডাউন মানে কি, ডাউন মানে কি নিচের দিকে, প্রেস মানে কি চাপ দেওয়া, আর নিজেকে নিজে সে কি করলো, মানে নিচের দিকে বসে পড়লো, দাঁড়ানো থেকে বসে পড়লো, কেন বসে পড়তে, বাই এ ফিজিক্যাল এক্সারশন, কারণ হচ্ছে কি দৈহিক ক্লান্তি, এক্সারশন দ্বারা বোঝানো হচ্ছে ক্লান্তি, ফিজিক্যাল মানে দৈহিক ক্লান্তি, দ্যাট হান্টেড হার বডি, যা তার শরীরকে স্পর্শ করেছে বা তার শরীরকে লুফে নিয়েছে, হান্টেড মানে বোঝানো হচ্ছে মানে শিকার করে নেওয়া, তো এই যে তার ক্লান্তি তার শরীরকে ঝেঁকে বসেছে, এবং কি অ্যান্ড সিম টু রিচ ইনটু হার সোল, এবং কি মনে হচ্ছে এই যে ক্লান্তি সিম টু মানে মনে হবে, রিচ মানে পৌঁছানো, ইনটু হার সোল, এবং এই ক্লান্তি তার আত্মা মানে তার মনের ভিতরে পৌঁছায় গেছে, অর্থাৎ এই যে তার ভিতরে ফিজিক্যাল এক্সারশন, দৈহিক যে ক্লান্তি, এটা শুধু তার দেহের মধ্যে পৌঁছানো এবং কি তার শরীরের মধ্যে, তার আত্মার মধ্যে পৌঁছে গেছে। she could see in the open square,
তিনি দেখতে পাইলেন ওই যে তিনি স্কোয়ার অর্থ কি, ওপেন স্কোয়ার মানে কি খোলামেলা জায়গা, স্কোয়ার দ্বারা কিন্তু আমরা বুঝি মাটি, সাধারণত গ্রাউন্ড ফ্লোর আমরা বুঝি, তাই না, বা ফ্লোর মাটির ফ্লোর আমরা বুঝি। তো এই ওপেন স্কোয়ার দ্বারা তিনি বললেন কি, তিনি দেখলেন ইন দ্য ওপেন স্কোয়ার, অর্থাৎ খোলা যে মাটি রয়েছে, খোলা যে পরিবেশ মাটির, এই পরিবেশে তিনি তাকাইলেন বিফোর হার হাউস, মানে তার বাড়ির সামনে, অর্থাৎ তার বাড়ির সামনে এরকম একটা খোলামেলা জায়গা রয়েছে। দ্য টপ অফ ট্রি, সেখানে কি রয়েছে খোলামেলা জায়গায়, টপ অফ ট্রি মানে গাছের উপরে, মানে তার বাড়ির সামনে খোলামেলা জায়গা, সেখানে গাছ রয়েছে, টপ অফ ট্রিজ গাছের উপরে। দ্যাট ওয়ার অল অ্যাকিউবার, দ্যাট মানে কি গাছকে বোঝাচ্ছে, যাহা কিনা অল অ্যাকিউবার মানে যেটা কাঁপতেছিল, অ্যাকিউবার হচ্ছে কম্পন করা, কাঁপা, উইথ দ্য নিউ স্প্রিং লাইফ, অর্থাৎ আমরা জানি কি যে শীতের পরে কি আসে, স্প্রিং আসে, তাই না, আর স্প্রিং এ কি হয়, গাছপালা নতুন পাতা গজায়, প্রকৃতিতে বাতাস থাকে, তাই না, এবং হচ্ছে গাছপালা একটু কাঁপে। এজন্য বলছেন কিছু নতুন যে বসন্তের যে জীবন, এই জীবন পেয়ে এই গাছটা একইবার কাঁপতেছিল, বলছে যে দ্য টপ অফ দ্য ট্রিজ, গাছের উপরের অংশটুকু, দ্যাট আর অল একইবার, যা কিনা সমগ্র অংশে একইবার কাঁপতেছিল, উইথ দ্য নিউ স্প্রিং লাইফ, তার বসন্তের নতুন জীবন পাইয়া, জীবন দিয়ে, অর্থাৎ সে তার বসন্ত নতুন জীবন দিয়ে সে কাঁপতেছিল। এই দিকে তিনি কি করলেন, তাকাইলেন, অর্থাৎ তিনি যে তার বাইরের পরিবেশটা কেমন, এখানে একটা গাছ রয়েছে, সে গাছে বসন্তর সময়, অর্থাৎ বসন্তের কথা বলা হচ্ছে তাহলে এখানে, বুঝা গেছে, তার মানে বসন্ত যে কিছুদিন আগে চলে গেছে এরকম, আর মনে হয় এরকম বোঝানো হচ্ছে, কারণ বৃষ্টির কথা গল্পে বলা আছে। তাহলে গাছ বসন্তে অনেক ডালপালা গজাইছে, সেটা সেই কারণে গাছটা কাঁপতেছে, বাতাসে কাঁপতেছে। তারপর একটু বলে কি বলছে দেখো, দ্য ডেলিশিয়াস ব্রেথ অফ রেইন, বৃষ্টির সুস্বাদুকর যে শ্বাস বা প্রশ্বাস, ওয়াজ ইন দ্য এয়ার, বাতাসের মধ্যে বইতেছিল। অর্থাৎ এখানে তিনি তাকাইলেন, দেখলেন যে গাছ কাঁপতেছে বাতাসে, আবার বৃষ্টির যে একটা গন্ধ, বৃষ্টি হলে কি চারিদিকে একটা একটা স্মেল আসে, সেই স্মেলটা কি বাতাসে বইতেছিল, এটা তিনি মানে সেই গানের কথা তিনি বললেন। তার মানে বৃষ্টি হয়েছে, আবার বসন্তকালও, দুইটা ঋতুর কথা এখানে বলতেছে, তাই না, কারণ বৃষ্টিতে বর্ষাকালই হয়, আবার অন্যান্য দেশে সারা বছর বৃষ্টি হয়, সারা বছর এখানে বর্ষাকাল এরকম আছে, বুঝছো। তো ইন দা স্ট্রিট বিলো আ পেডলার ওয়াজ ক্রাইং হিজ ওয়ার্স, এটা বাইরের পরিবেশের কথা বলতেছে, ইন দা স্ট্রিট রাস্তায়, বিলো তো নিচে, রাস্তার নিচে, তার মানে হচ্ছে তিনি যে রুমে আছেন, এটা একটা দোতলা রুম, তাই না, একটা দোতলা বা একটা উঁচু রুম, তার রুমটা, তাই না, বাড়িটা উঁচু, ফলে কি বলছে রাস্তায়, বিলো মানে নিচে, কিসের নিচে, রাস্তার নিচে, আর তার ঘরটা হয়তো উঁচু ছিল। পেডলার ওয়াজ ক্রাইং, এখানে পেডলার দ্বারা বলতে হকার, আমরা তাদেরকে ওই যে বিভিন্ন ডেকে টেকে বিভিন্ন জিনিস বিক্রি করেন তাদেরকে পেডলার বলে সাধারণত। এই পেডলার ওয়াজ ক্রাইং হিজ ওয়ার্স, ওয়ার্স মানে কি তার জিনিসপত্র, সে তার জিনিসপত্র নিয়ে চিৎকার করতে মানে কি বিক্রি করবে, ওই যে আমাদের দেশে বলে না লাল শাক কিনবেন নি, ডাটা শাক ভ্যানে করে বিক্রি করে না, ডাকে জোরে জোরে, দেখবা এরকম আর কি, ভাঙ্গারিওয়ালা আসলে বলে না ভাঙ্গারি নিব, এরকম আর কি। আর আমি তো আর এত সুন্দর সুর দিয়া বলতে পারি না, বললে আর ঝামেলা, ভাইরালের যুগ চলতেছে ভাই। পরে দেখবা যে এই যে ছোট ছোট যে রিলস বানায়, রিলসের মাঝখানে এই যে হাসি দেয়, আর বিভিন্ন ইমোজি দেয়, এরকম দেয়, তাই না, তারপর হচ্ছে বিভিন্ন কিছু দেয় না, পরে দেখবা এইগুলা পোলাপন কাট করে নিয়ে এগুলাতে ইউজ করবে। তো আমি এই ধরনের মানে কোনো কিছু শিকার, মানে এই ধরনের ভাইরাল সংক্রান্ত কিছু হইতে চাই না, যেহেতু টিচার প্রফেশন একটা মহৎ প্রফেশন, এখানে মানে অনেস্টি, সিনসারিটি এবং হচ্ছে ভালোবাসা নিয়ে থাকতে চাই, এখানে ভাইরাল মতো কিছু হইতে চাই না যেটা আমার জন্য একটা বিব্রতকর পরিস্থিতি হবে। আমি এই জন্য ভান করে দেখাইলাম না, যেটা বলতেছিলাম যে পেডলার ওয়াজ ক্রাইং উইথ দিস, একজন হকার তার জিনিসপত্র নিয়ে সে জিনিসপত্র বিক্রির জন্য ডাকতেছেন, মানে ওই যে যেটা বললাম যে তিনি এখানে বলা যায় যে সে তার জিনিসপত্র বিক্রি করতেছিলেন আর কি। দ্য নোটস অফ আ ডিস্ট্যান্ট সং, দ্য নোটস অফ আ ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট মানে কি দূরবর্তী, নোট মানে বোঝাচ্ছে এখানে মনোযোগ যাচ্ছে তার, ডিস্ট্যান্ট সং মানে দূরবর্তী কোন একটা গান, হুইচ সামওয়ান, যাহা সামওয়ান মানে কেউ একজন, ওয়াজ সিঙ্গিং গাইতেছিলেন, রিচড হার ফেইন্টলি, যা তার কাছে পৌঁছালে কি, ফেইন্টলি মানে কি অনিচ্ছাকৃত ভাবে, মানে এটা বলা যায় অমনোযোগ সহকারে, হ্যাঁ, যে একটা গানে দূর থেকে একটা গানের যে একটা শব্দ, এইটা তার কাছে এসে পৌঁছাইলো। এন্ড কাউন্টলেস স্প্যারোস, কাউন্টলেস মানে কাউন্ট অর্থ গণনা করা যায়, কাউন্টলেস অগণিত, স্প্যারো অর্থ কি বুঝে আমরা, টিয়া পাখি বলি, তাই না, টিয়া পাখি তো মনে হয় না, চড়ুই পাখি মনে হয়, স্প্যারো মনে চড়ুই পাখি কিনা, আচ্ছা পাখি একটা হবে মনে পড়তেছে না এখন, কিন্তু পাখি তো আছে। টুইটারিং ইন দ্য ইভস, টুইটারিং মানে কি কিচির মিচির করা, তাই না, ডাকাডাকি করে, ইন দ্য ইভস মানে গাছের ডালে, মানে গাছে বসে কি তারা কিচির মিচির বা ডাকাডাকি করতেছিল, তার পরিবেশটা কিরকম, তিনি কান্না করলেন, কান্না করে রুমে চলে আসলেন, রুমে চলে এসে এখন তিনি শোকে সন্তুষ্ট, মানে শোকে আক্রান্ত হয়ে এমন অবস্থা দেখবেন, সামনে শুধু অন্ধকার দেখবেন, যে আমার স্বামী নাই, আমার কে খাওয়াইবো, আমার চাকরি করে খাওয়াইবো কে, তাই না, ইনকাম করতে আমার এই পোলাপান গুলোর আমার কি হইবো, আমার সন্তান গুলোর কি হবে, তাই না, আমাদের দেশের চিন্তা ভাবনা, সেই জন্য চোখের সামনে কি দেখে, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার যেদিকে তাকায় সেদিকে বিষণ্ণতা, কিন্তু উনি বিষণ্ণতা লাগতেছে না, তার কাছে কেমন লাগতেছে, পরিবেশটা আগের থেকে ভালো লাগতেছে তার কাছে, খোলা মাঠ,
গাছপালা বসন্ত জীবন জ্বলতেছে, তার ভিতরে আবার পাখি গানের শব্দ পাইতেছে, আহা। মানে তিনি একটা মনে হয় কি একটা কবির একটা যেই চিন্তা ভাবনা যে দুনিয়া ছেড়ে সে অন্য একটা দুনিয়া চলে যায়, পৃথিবীতে কি হচ্ছে তার দেখা তার টাইম নাই, এরকম একটা প্রকৃতি তিনি অনুভব করতেছেন। তারপর 172 পৃষ্ঠা দেখো, বলছে দেয়ার ওয়ার প্যাচেস অফ ব্লু স্কাই showing here and there through the clouds that had met and piled one above the other in the west facing her window. এই মুহূর্তে তিনি চোখে তখন অন্ধকার, ভবিষ্যতে কি হবে, আমার স্বামীকে কবর দিতে হবে, তাই না, আত্মীয় স্বজনকে জানাইতে হবে, তাই না, তারপর হচ্ছে তারা কবর টবর দিতে হবে, যাপন করতে হবে না, চিন্তা ভাবনা আসবে এইগুলা, তার ভিতরে এইগুলা চিন্তা ভাবনা নাই। তার চিন্তা ভাবনা কি, সে আকাশের দিক তাকায়, আকাশে মেঘ ওড়ে, ওইদিকে বাতাস, বৃষ্টির কি সুন্দর গন্ধ, সে এইগুলা শুনতেছে, বুঝে গেছে। মানে বিষয়টা কেমন, কেন এত শুনতেছে দেখো। তাহলে এই পুরুষ তার জীবনে কতটাই তারে ব্যথা কষ্ট দিছে, তাই না। দেয়ার ওয়ার প্যাচেস অফ ব্লু স্কাই, প্যাচেস মানে বোঝাচ্ছে টুকরা টুকরা, ব্লু স্কাই মানে কি নীল আকাশ, অর্থাৎ আকাশে আমরা দেখি কি খাস খাস নীল আকাশ দেখি না, হ্যাঁ, যখন বৃষ্টি থাকে, যখন আকাশে মেঘ থাকে না, কালো মেঘ থাকে, তখন দেখবে কি আকাশে কিন্তু থোকায় 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 কিন্তু নীল 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 আমরা ওই যে তুলার মতো দেখতে পাই, তাই না। এরকম প্যাচেস অফ ব্লু স্কাই মানে আকাশে অনেক হচ্ছে তোমার টুকরা টুকরা নীল আকাশ দেখা যাচ্ছে। শোয়িং হেয়ার এন্ড দেয়ার, শো মানে কি দেখা, এখানে সেখানে দেখা যাচ্ছে, বুঝা গেছে, টুকরা টুকরা আকাশের মানে নীল আকাশের টুকরা টুকরা অংশ দেখা যাচ্ছে। কোথায়, হেয়ার এন্ড দেয়ার মানে এখান সেখানে আকাশে আর কি, চারিদিকে আর কি, হেয়ার এন্ড দেয়ার তার চারিদিকে বোঝায়। থ্রু দ্য ক্লাউডস, এই যে থ্রু মানে কি মধ্যে, ক্লাউড থেকে মেঘ, মেঘের মধ্যে দিয়া, মেঘ মেঘের মধ্যে, তার মানে আকাশে মেঘও আছে, আবার নীল 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 টুকরাও আছে, কি বলতেছে লেখিকা, কত কিছু চিন্তা করতেছে। দ্যাট হ্যাড মেড, এই যে দ্যাট মানে কি যা, দাদা মেঘকে বলছে, দ্যাট হ্যাড মেড যা সাক্ষাৎ করেছে, মানে আলিঙ্গন করেছে এক অপরের সাথে। এন্ড পাইলড ওয়ান ওয়ান অ্যাবভ, পাইল মানে কি একটা আটার স্তূপ হয়ে যায়, যে জমায় রাখলাম, এই যে মনে করো সবাই না স্তূপ করলাম এখানে, এটা বল কি একটার উপর একটা কি করা, স্তূপ করা, তাই না। অথবা এই যে এইরকম পাশাপাশি আছে, একটার উপর একটাকে স্তূপ করলাম, একটার উপর একটা রাখলাম, স্তূপ। তো মেঘের কথাও সেম বলতেছে যে এই মেঘগুলা কি একটা একটার উপর কি হচ্ছে, স্তূপ হচ্ছে। বলছে যে দ্যাট হ্যাড মেড, যারা কাছাকাছি আসছে, সাক্ষাৎ করতেছে মানে কাছাকাছি আসছে, এখানে বোঝাচ্ছে। এন্ড পাইলড ওয়ান অ্যাবভ, পাইল মানে কি একজন আর একটা মেঘ আটার উপরে কি জমা হচ্ছে, পাইল হচ্ছে, স্তূপ হচ্ছে, বুঝা গেছে, অ্যাবভ দ্য আদার, একটা আটার উপরে। ইন দ্য ওয়েস্ট ফেসিং হার উইন্ডো, কোথায়, পশ্চিমের মুখোমুখি তার যে জানালা আছে, জানালার দিকে আর কি, পশ্চিমে জানালা, তার জানালা হচ্ছে তার রুমের পশ্চিম দিকে আর কি, সেটা বলছে। ইন দ্য ওয়েস্ট ফেসিং হার উইন্ডো, হ্যাঁ। তারপরে দেখো তার জানালার যে পশ্চিমে সেই দৃশ্যটা দেখতে পাচ্ছে, যে মেঘ আকাশে, আকাশে নীল আকাশে টুকরা টুকরা, হয়তো মেঘের কথাই বলতেছে, যে নীল আকাশে টুকরা টুকরা মেঘ রয়েছে, যেগুলো একটা একটা উপরে কি হচ্ছে, স্তূপ আকৃতি আকার পাইল হচ্ছে, সেটা বলছে। তারপর দেখো, she sat with her head thrown back upon the cushion of the chair, quite motionless, except when a sob came into her throat and shook her, as a child who has cried itself to sleep continues to sob in its dream. বলতে কি যে she sat with her head thrown back upon the cushion of the chair, তিনি বসলেন with her head, মাথা নিয়ে, thrown back মানে পিছন দিকে, থ্রো মানে কি নিক্ষেপ করা, মাথাটাকে পিছনের দিকে নিক্ষেপ করলেন, এই যে এইভাবে নিক্ষেপ করে এইভাবে করে মাথাটাকে ঝুলাই তিনি হয়তো বসলেন, সেটা বলছে যে হার হেড থ্রোন ব্যাক আপন দ্য কিউশন অফ দ্য চেয়ার। কিউশন অফ দ্য চেয়ার মানে কি, কিউশন মানে গদি, মানে চেয়ার মানে কি চেয়ার, চেয়ারের যে পাটাতন বা গদিটা আছে, নরম যেই গদিটা আছে, এইটার উপরে তিনি মাথা ব্যাক করে তিনি বসলেন আর কি, এরকম মাথাকে ব্যাক করে তিনি এইভাবে করে বসলেন, এটাকে বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে কোয়াইট মোশনলেস, মোশনলেস মানে কি কোনো স্টাইল করে বসে না, সোজাসুজি বসে পড়ছে। মোশনলেস মানে হয়তো দেখা যায় পা একটার পাটা রেখে বসছে, পা দুটাকে সুন্দর মতো হয়তো উপরে উঠে, এরকম না, পা সোজা সাইডা দিছে, মোশনলেস, কোনো স্টাইল নেই, ডিজাইন নেই, মানে নির্বাকের মতো আর কি। অ্যাকসেপ্ট, কিন্তু when a sob came up into her throat, sob মানে কান্না, কাম অর্থ আশা, কাম অর্থ আশা, কামের পাশ থেকে কেম এসেছিল, আপ ইনটু হার থ্রোট, তার গলায়, মানে নিচের থেকে উপর দিকে তার গলায় কান্না আসলো, ভিতর থেকে আর কি, ভিতর থেকে বলেছে নিচের থেকে উপরে, তাহলে কাম আপ, এই যে কাম আপ মানে কি উপর দিকে, তার উপরে কান্না চলে আসে, গলার উপরে মানে কান্না চলে আসতো। সুখ হার, শেখ মানে কি ঝাঁকানো, কাপা, শেখে পাঁচ সুখ, কাঁপলেন তিনি, মানে তিনি কান্নার কারণে তিনি কাঁপতেছেন, আসে না হি হি করে কান্না করতেছে আর শরীর কাঁপতেছে, এরকম সুখ হার। কোন অভিনয় করে দেখাবো না ভাই, ঝামেলা অনেক। অ্যাজ এ চাইল্ড, যার ফলে, হু হ্যাজ ক্রাইড, যিনি কান্না করলেন, মানে কাকে বোঝা, তিনি, মানে তার কান্না চলে আসলেন, তিনি কান্না করলেন, নিজেকে কাঁপাইতেছেন, কান্নাকে তিনি কাঁপতেছেন, এবং অ্যাজ এ চাইল্ড মানে কি শিশুর মতো, একজন শিশুর মতো, হু হ্যাজ ক্রাইড, যিনি কান্না করলেন, এখানে অ্যাজ এ চাইল্ড মানে শিশুর মতো, অ্যাজ এ অত হিসেবে বা মতো, চাইল্ড তো শিশু, শিশুর মতো তিনি কান্না করলেন, হু হ্যাজ, বোঝা গেছে। তারপরে টু ইটসেলফ মানে সে নিজে কান্না করলেন, টু স্লিপ কন্টিনিউ, তারপরে তিনি কি করলেন, ঘুমিয়ে পড়লেন, টু সব ইন ইটস ড্রিম, এবং তিনি কি করলেন, তার স্বপ্নে তিনি কান্না করলেন। সব মানে এখানে কান্না করেন, ইন ইটস ড্রিমে, তার স্বপ্নে তিনি কি করলেন,
মানে তিনি কান্না করতেছে সেটা দেখলেন। তারপরে শি ওয়াজ ইয়াং উইথ এ ফেয়ার কাম এন্ড ফেস, দেখছো তার ভিতরে কত আনন্দ। এই যে উল্লেখ, শি ওয়াজ ইয়াং, ইয়াং মানে কি তিনি একটা যুবতী, যুবতী মানে কত বছর বয়স হবে আর, এটা যদি 1850 সালে গল্প ধরে তো হয়তো তার বয়স তখন তখন কত, আগেকার সময় তো মেয়ে কত 12, 10, 11, 9 বছর বয়সে বিয়ে হতো, তাই না? তাহলে তাহলে কত হবে তার বয়স, ধরো 15 থেকে 18, আচ্ছা আপনি বাড়াই ধরি আমরা 20-25 ধরি, 30 পর্যন্ত ধরি, এই বিষয় হবে না আর কি, 35-40 ধরো। আর আগেকার যুগতে 35-40 বয়সে মোটামুটি অনেকটা বয়স হয়ে যেত, কারণ তারা তো অনেকগুলা আগেকার সময় আমাদের মায়েরা মাশাআল্লাহ ভালো সন্তান জন্ম দিতেন, যার ফলে কি বয়সটা শরীরটা 30-40 বছর বয়সে ভেঙে পড়তো আর কি। হ্যাঁ, তো দেখো স্বাভাবিক, এটা প্রকৃতির নেচার, এটা নিয়ে কোনো মকারি করার কিছু নেই, মজা করার কিছু নাই। তারা জন্ম দিছে বলে আজকে আমরা এই জায়গায় আছি, তাই না? এটাই তো মূল বিষয়। আমার দাদার 6 ছেলে মেয়ে ছিল না? এখন আমার দাদা যদি 6 জনের মধ্যে আমার বাবা হচ্ছে সবার ছোট, আমার বাবা 5 নম্বরে, আর আমার বাবা যদি না আসতো তাহলে কি আমি আসতাম না। সুতরাং এটা নিয়ে মজা করার কিছু নাই, বুঝে গেছে? তো এই জন্য আমরা বলতেছিলাম যে হয়তো তার বয়স এই 30-এর ভিতরেই ছিল, তিনি ইয়াং ছিলেন। কেমন? উইথ এ ফেয়ার, মানে কি ফর্সা সাদা ছিল আর কি, খাম ফেস মানে কি শান্ত চেহারা ছিল আর কি, একটু ফর্সা ছিলেন, শান্ত চেহারা। আর আমেরিকার মানুষ তো এমনি সাদা হয়, তাই না? হুজ লাইন্স বেসপোক রেপুটেশন, হুজ লাইন্স মানে কি, হুজ মানে কি যার, কাম ফেস মানে কাম ফেস যে তার চেহারা বসে, চেহারা মানে কি যে তার চেহারা, সেখান থেকে লাইন্স মানে হুজ লাইন্স মানে চেহারা যে রেখা থাকে না, মানে চেহারা দাগ টাক পরে না, সেটা বলছে। বেসপোক মানে কি স্পষ্ট করা, প্রকাশ করা, স্পোকেন কি বলা। বেসপোক মানে এখানে যার চেহারা থেকে বলতেছেন। রিপ্রেশন মানে কি অত্যাচার, তার মানে কি অত্যাচারের কথা বলতেছেন, তার চেহারায় যে তার উপর অত্যাচার করে। এই যে ব্র্যান্টলি মেলা যে লোকটা মারা গেছে, সেই লোকটা কি করেন, তারে অত্যাচার করতেন, এটা তার চেহারা দেখে কি বোঝা যাচ্ছে। এন্ড ইভেন আ সার্টেন স্ট্রেংথ, এবং আরো কিছু কি, সার্টেন মানে কি নির্দিষ্ট, স্ট্রেংথ মানে কি শক্তি মানে কি এখানে শক্তি বলতে এখানে মনে হয় এমন কি আরো মানে কোনো শক্তিশালী কোনো তথ্য প্রকাশ করতেছে তার চেহারা থেকে, তার উপর অত্যাচার করা হতো, তাকে মারা হইতো, ধরা হইতো, এটা আরো গভীরভাবে প্রকাশ করতেছে। বাট নাও, এখন there was a dull stare in her eyes whose gaze was fixed away off yonder on one of those patches of blue sky. There was a dull stare, ডাল মানে কি বিষণ্ণ, stare মানে কি চাহনি, বিষণ্ণ চাহনি মানে কি যার চাহনিতে কোনো ইয়া নাই আর কি, বলা যায় যে আনন্দ নাই আর কি, ডাল মন মরা চাহনি। ইন হার আইস, তার চোখে তার চেহারা চাহনিতে কোনো আর কোনো আনন্দ নাই, শুধু দুঃখ আর কি। হুজ গেজ, যার গেজ মানে এখানে বোঝাচ্ছে যার চাহনি, মানে তাকায় আর কি, যার দৃষ্টি আর কি, দৃষ্টি বলে। হুজ গেজ ওয়াজ ফিক্সড, যার গেজ, তার দৃষ্টি কি হয়েছে ফিক্সড হয়েছে, তাকাইছিল তিনি। আওয়ে মানে কি দূরে, ইয়ন্ডার উপরের দিকে তাকাইছিলেন, দূরের উপরের দিকে, বুঝা গেছে? মানে তিনি তার যে দৃষ্টিভঙ্গি এটা ছিল একটা নির্দিষ্ট দূরের উপর থেকে ফিক্সড করা, মানে তিনি দূরের দিকে তাকায় আসছেন, বুঝতে পারছো? অন উপরে, এই যে ইয়ন্ডার অন মানে উপরের দিকে, অন ওয়ান অফ দোজ প্যাচেস, ওয়ান অফ মানে কি অন্যতম, দোজ মানে ওইগুলো, প্যাচেস মানে কি টুকরা, ব্লু স্কাই, ওই যে বলছিল ব্লু স্কাই যে অনেক টুকরা নীলা যে আকাশ, সেই আকাশের যে একটা টুকরা দিকে তিনি তাকায় ছিল, সেটা বলছেন। ইট ওয়াজ নট এ গ্লেন্স অফ রিফ্লেকশন, এটা কোনো কি ছিল না, কোনো গ্লেন্স মানে ঝলক, কোনো প্রতিফলনের কোনো ঝলক ছিল না, মানে গ্লেন্স মানে চাহনি, ঝলক, এরকম প্রতিফলন, কোনো প্রতিফলনের কোনো চাহনি ছিল না। বাট ইট রেদার ইন্ডিকেটেড, এটা স্পষ্ট করতে, ইন্ডিকেটেড মানে কি স্পষ্ট করা, সাসপেনশন অফ ইন্টেলিজেন্ট থট, তার মধ্যে কি ছিল কিন্তু কিছু যেই ইন্টেলিজেন্ট থট মানে কি, মানে বুদ্ধি মান যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা কিছু সময় কি সাসপেনশন হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখানে বলছে আর কি যে তার যে ভালো চিন্তা ভাবনা সেটা কিছু সময়ের জন্য কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এরকম কিছু স্পষ্ট করতেছে। মানে তিনি উপর দিকে তাকায় এক ঝলকে তাকায় আছেন, তার যে ভালো চিন্তা ভাবনা সেটাও মনে হয় কি তিনি বন্ধ হয়ে গেছে, তাহলে তার কোনো চিন্তা ভাবনা, কোনো চিন্তা চেতনা কিছুই নাই, এরকম বোঝানো হচ্ছে। তারপরে there was something coming to her and she was waiting for it fearfully, বলতে there was something, সেখানে কোন একটা কিছু ছিল, ওই যে তিনি উপর দিকে তাকায় ছিলেন, জানালা দিয়ে বাইরের দিকে উপরের দিকে, বলতে there was something, কিছু একটা coming to her, তার দিকে আসতেছিল, and she was waiting, তিনি অপেক্ষা করতেছিলেন, she was waiting মানে তিনি অপেক্ষা for it মানে কি ইহার জন্য, ইহা মানে কি ওই যে সামথিং, কিছু একটা আসবে তার দিকে, তিনি তাকা দেখতেছিলেন, তাই না? হ্যাঁ, ফিয়ারফুলি মানে কি ভয়ঙ্কর ভাবে, মানে ভয় পাচ্ছিলেন, আর আল্লাহ কি হবে, এমনি স্বামী মারা গেছে, ওই কি আসতেছে, তিনি একটা ভয়ে ওই দিক থেকে তিনি অপেক্ষা করছেন, কি আসে দেখি আমি। হোয়াট ওয়াজ ইট, ইহা কি ছিল? she did not know, তিনি বুঝতে পারলেন না। it was too subtle, এটা এতই সূক্ষ্ম, এলোসিভটি নেই, এবং যা কি তিনি এটা উল্লেখ করতে পারতেছেন। এখানে সাধারণত বলছেন যে এটা তিনি এমন একটা সূক্ষ্ম এবং এলোসিভ মানে যা দেখাই যাচ্ছে না, মানে অদৃশ্য এরকম একটা জিনিস আসলো, যা তিনি কি টু নেই মানে কি যার নাম বলতে পারতেছেন, এমন একটা জিনিস তার দিকে আসলো আর কি। বাট she felt it, তিনি ইহা অনুভব করলেন, ফিল মানে অনুভব করে, ফিল পাস কি ফেল্ট, অনুভব করলেন। ক্রিপিং আউট অফ দ্য স্কাই, ক্রিপ মানে কি আবার কান্না করা, স্কাই মানে আকাশের দিকে, তিনি আকাশের দিকে আবার কান্না করলেন, এরকম ক্রিপিং আউট অফ দ্য স্কাই, আবার ক্রিপ
ক্রাউল, ক্রিপ, কাছাকাছি এগুলো অর্থ, মানে কান্না করার মতো বিষয়টা বোঝানো হচ্ছে। অফ দ্য স্কাই, রিচিং টুয়ার্ড হার থ্রু দ্য সাউন্ড, রিচিং টুয়ার্ড হার মানে পৌঁছালেন তার দিকে, থ্রু দ্য সাউন্ড শব্দের মাধ্যমে, সি দ্য সেন্স দ্য কালার দ্যাট ফিল দ্য এয়ার, বলতে কি তিনি চেষ্টা করলেন, তিনি কান্না করলেন, তিনি অনুভব করলেন, তিনি আবার কান্না করলেন আকাশের দিকে, মানে ক্রিপ করা মানে হয়তো চিল্লানো কিছু একটা এরকম। রিচিং টুয়ার্ড হার, তার দিকে তিনি পৌঁছানোর চেষ্টা করেন। টুয়ার্ড হার মানে উদাহরণ হচ্ছে ওই যে কিছু একটা তার দিকে আসতো, তিনি বলছেন যেটা কি একটা আসছে, তিনি তার অপেক্ষা করলেন, হয়তো জিনিসটা তার দিকে আসতেছে, বুঝা গেছে কিসের মাধ্যমে এটা আসতেছে? সাউন্ড, সেন্ট শব্দ, গ্রান এবং রং দ্যাট ফিল দ্য এয়ার, যা আশেপাশে প্রকৃতিকে কি করে পূর্ণ করে হচ্ছে, বাতাসকে পূর্ণ করে করছেন। এটার জন্য হয়তো তিনি কি করতেছেন, চেষ্টা করতেন, কান্না করতেছেন বা তার দিকে যাওয়ার চেষ্টা করতেন। ক্রিপ মানে এখানে হামাগুড়ি দেওয়ার অর্থ নিতে পারো। নাও এখন হার বোজম রোজ অ্যান্ড ফেল টিউমালটাসলি, এখানে একটা জিনিস দেখো, রোজ অ্যান্ড ফেল, এটাকে তোমরা খাতা লেখো রাইজ অ্যান্ড ফল, আর আই এস রাইজ অ্যান্ড এফ এ ডাবল এল ফল, রাইজ অ্যান্ড ফল। রাইজ অ্যান্ড ফল মানে কি ওঠানামা করা, ওঠানামা, উত্থান পতন, ওঠানামা করা। রাইজের পাশ হচ্ছে রোজ, উঠেছিল, ফেল মানে কি নেমেছিল, উঠানামা করেছিল বোঝাচ্ছে। টিউমালটাসলি বলতে বিশৃঙ্খল ভাবে, মানে যার কোনো নিয়ম শৃঙ্খলা নাই। তো বলছে কি তার বোজম, এখানে তার বোজম তার মানে হার্টবিট, তার অন্তরে যে হার্টের যে পালস, এটা মানে আশঙ্কাজনক ভাবে বলছে আর কি, এটা উঠানামা করতেছিল, তার যে অন্তরে যে মানে হৃদস্পন্দন যেটা বলে সেটা উঠানামা করতেছিল। এটা টিউমালটাসলি মানে কি বিশৃঙ্খল ভাবে, মানে কি এটা কোনো মানে আশঙ্কাজনক ভাবে, এটা কোনো শৃঙ্খলা নয়, হয়তো বেশি উঠানামা করতেছে এরকম আর কি। যেমন আমরা দৌড়াইলে আমাদের হার্টবিট অনেক দ্রুত ওঠানামা করে না, এইরকম আর কি বিষয়টা। She was beginning to recognize this thing that was approaching to possess her, and she was striving to beat it back with her will, as powerless as her two white, slender hands would have been. But she was beginning, তিনি শুরু করতেছিলেন, to recognize this thing, ওই যে জিনিসটা তার থেকে উড়ে আসতেছিল, এটা তিনি চেনার চেষ্টা করেন, রিকগনাইজ অর্থ চিনতে পারা, পরিচিতি দেওয়া এরকম। এই জিনিসটাকে তিনি রিকগনাইজ দিস থিং মানে তিনি জিনিসটাকে চেনার চেষ্টা করলেন, শুরু করলেন। দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং, অ্যাপ্রোচ মানে কি সামনে এগিয়ে আসা, যাকে নাকি সামনে এগিয়ে আসতেছিল, টু পসেস হার, তাকে পসেস মানে কি তাকে দখল করতে বা তাকে উড়ায় নিতে, তাকে নিয়ে যেতে, মানে তাকে তিনি মনে করতেছেন কি যে কিছু একটা আসতেছে তার দিকে, তিনি সেটা বুঝতে পারছেন এবং তিনি মনে করতেছেন কি যে এটা তাকে নিয়ে যাবে আর কি। অ্যান্ড শি ওয়াজ স্ট্রাইভিং, তিনি চেষ্টা করতেন, টু বিট ইট ব্যাক, স্ট্রাইভিং মানে কি চেষ্টা করা, বিট মানে কি মারা, প্রহার করা, ইট মানে ইয়াকে, ব্যাক মানে কি পিছনে, মানে এটাকে তিনি মেরে ভাগায় দিতে চেষ্টা করতেছেন, উইথ হার উইল, তার ইচ্ছা দিয়ে। অ্যাজ পাওয়ারলেস অ্যাজ হার টু হোয়াইট স্লেন্ডার, কিভাবে তার যে পাওয়ারলেস মানে শক্তিহীন যে দুই হাত ছিল, এই হাত দিয়ে তিনি হ্যান্ডস উড হ্যাভ বিন, যতটুকু তার হ্যান্ডস মানে হাত, উড হ্যাভ বিন মানে কি পারতো, তিনি যতটুকু পারতেছিলেন তিনি তার হাত দিয়ে এটাকে ঘুষি মেরে বা তিনি চেষ্টা করতেন তাকে বিট করে মানে প্রহার করে মানে পিছনে পাঠাইতে, মানে তাকে তিনি দেখতে থেকে একটা কিছু একটা জিনিস আসতেছে তার দিকে, তাকে নিয়ে যাইতে, তাকে দখল করবে, তাকে উড়ে নিয়ে যাবে। তিনি চেষ্টা করতেছেন কি শি ওয়াজ স্ট্রাইভিং টু বিট ইট ব্যাক, তাকে মেরে পিছনে ফেলতে, কিভাবে উইথ হার উইল, তার ইচ্ছা শক্তি দিয়ে, তার যে অক্ষম যে দুই হাত ছিল যতটুকুনি পারে আর কি, সে পাওয়ারলেস দুই হাত দিয়ে আর কি। তারপর আসো, তো এটা দিয়ে তিনি তাকে মারার চেষ্টা করলেন। তারপর দেখো, when she abandoned herself a little whispered and word escaped her slightly parted lip, বলতে কি যখন তিনি অ্যাবান্ডন করলেন, পরিত্যাগ করলেন, হারসেলফ নিজেকেই, এই লিটল উইসপার্ড, এটা ছোটখাটো একটা কি উইসপার মানে একটা শব্দ, কানে কানে কিছু বলে শব্দ, ওয়ার্ড, উইসপার্ড ওয়ার্ড মানে কি ফিসফিস শব্দ, এসকেপড হার মানে কি, এসকেপ মানে কি লুকানো, হার তাকে লুকিয়ে দিল, মানে একটা ফিসফিস শব্দ তাকে লুকিয়ে, স্লাইটলি পার্টেড লিপ, যাকে তার পার্টেড লিপ মানে কি তার দুই ঠোঁটে এবং শব্দ হালকাভাবে একটা ফিসফিস শব্দ তার দুই ঠোঁটে হচ্ছিল আর কি এরকম। শি সেইড ইট ওভার, তিনি বলেন কি হয়েছে যথেষ্ট, ওভার অ্যান্ড ওভার আন্ডার হার ব্রেথ, তিনি তার নিঃশ্বাসে বলেন কি হয়েছে যথেষ্ট হয়েছে, ফ্রি ফ্রি মানে কি মুক্ত, এখন মুক্ত, তার স্বামী মারা যাওয়া থেকে তিনি এখন মুক্ত হয়ে গেছে, স্বামীর কথা শুনতে হবে না। ওই যে স্বামী তাকে অত্যাচার করতো, তার চেহারায় কি মানে দাগ আছে বা দাগ রয়েছে মানে তাকে মারতো, তাই না, রিপ্রেশন করতো, তাই এখন তার স্বামীর, এই জন্য বলছে ফ্রি ফ্রি, তিনি অবশেষে কিন্তু স্বাধীন হলেন। দ্য ভ্যাকান্ট স্টেয়ার লুক অফ টেরর দ্যাট হ্যাড ফলোড ইট ওয়েন্ট ফ্রম হার আইস, মানে কি ভ্যাকান্ট স্টেয়ার মানে খালি চাহনি, মানে চোখ পাকায় যে তাকায়, খালি চোখে যে চাহনি, বড় করে চোখ পাকায় তাকায় না। অ্যান্ড লুক অফ টেরর মানে কি ভয়ের যে চাহনি, মানে ভয়ের সাথে তাকাইতে হয়, যে তাকে মারতে যাচ্ছে ভয়ে তাকাইছে, বুঝা গেছে। দ্যাট হ্যাড ফলোড, যা কি সে অনুসরণ করতো, ইট ওয়েন্ট আওয়ে, যা কি চলে গেছে, মানে যেটা তিনি করতেন সবসময় আর কি। ওয়েন্ট গো মানে কি যাওয়া, গোয়ের পাশ ওয়েন্ট যে চলে গেছে, ফ্রম হার আইস তার চোখ থেকে, মানে ওই যে ভয়ের যে চাহনিটা যে তার চোখ থেকে চলে গেছে। দে স্টেড কিন অ্যান্ড ব্রাইট, তিনি কি দে মানে কি তারা স্টে এখনো থাকলো, কিন অ্যান্ড ব্রাইট মানে কি খুবই তীক্ষ্ণ এবং উজ্জ্বল ভাবে। হার পালসেস বিট ফাস্ট, তার যে পালস এটা দ্রুত কি ওঠানামা শুরু করলো। এন্ড দ্য কোর্সিং ব্লাড ওয়ার্ন, এবং তার শরীরে যে রক্ত সেটা কি উৎস হওয়া শুরু হলো। এন্ড রিল্যাক্সড এভরি ইঞ্চ অফ হার বডি, তার পুরো দেহ কি করলেন রিল্যাক্স নিলেন, তার পুরো দেহ শান্ত হইল, ওই যে তিনি স্বাধীন হয়ে গেছেন।
তার স্বামীর এখন চোখ পাকান তারা দেখতে হবে না, তার স্বামীর অত্যাচার তাকে সহ্য করতে হবে, তার ভিতরে একটা ভয় এটা হবে না। এই জন্য কি তার ভিতরে একটু স্বস্তি আসছে, স্বাভাবিক একটু স্বস্তি, এটা ভালো লাগতেছে তার কাছে, এটা বলছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমরা এই পর্যন্ত এটা পড়ি। তো আমরা আরেকটা পার্ট করব, ওই পার্টে হচ্ছে বাকি অংশটুকু তোমরা জানতে পারবে। আজকে আমরা এখানে এই পর্যন্ত কথা বলে বিদায় নিব। তোমরা জানাবে যে গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে, এতটুকুর অনুবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। আজকে এখানে এই পর্যন্ত কথা বলে আমরা বিদায় নিব। যার আগে অবশ্যই বলবো তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবে। আসসালামু আলাইকুম।